ইন্ডিয়ান ভিসার জন্য আমাদেরকে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হয়। এই অ্যাপ্লিকেশনের শুরু থেকে শেষ অবধি কি কি প্রসেস মেনটেন করতে হয় সেই বিষয়টি দেখব। তো চলুন প্রথমে আমরা প্রবেশ করি ivacbd.com এই ওয়েবসাইটটিতে আমরা প্রবেশ করব। এখানে দেখুন প্রথমেই চলে এসেছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার, অর্থাৎ আমরা সহজে এটাকে বলি আইভ্যাক, IVAC। আমরা যদি সরাসরি অ্যাড্রেস বারে www.ivacbd.com লিখেও সার্চ করি তাহলে আমরা সরাসরি পেজটিতে প্রবেশ করতে পারবো। তো আমাকে বলা হচ্ছে যে ইউর লিঙ্ক ইজ নট প্রাইভেট। এই মেসেজটি এসেছে, মেসেজটি আসলে ভয়ের কোনো কারণ নেই। এখানে অ্যাডভান্সে ক্লিক করবেন। অ্যাডভান্সে ক্লিক করার পরে আপনাকে একটা লিঙ্ক দিবে, প্রসিড টু দিয়ে ওয়েবসাইটটা দিবে যে আনসেফ। আপনি ভিজিট করলে যে কোনো প্রকার থ্রেটের সম্মুখীন হতে পারেন। তো আসলে এরকম হওয়ার কোনো সুযোগ নেই এই ওয়েবসাইটগুলোতে, এগুলো সিকিউর ওয়েবসাইট। তো আমরা এখানে প্রবেশ করছি। এইখান থেকেই বেসিক্যালি আমাদের অ্যাপ্লিকেশনটি করতে হবে। আমরা এখানে বাংলা এবং ইংলিশ দুটি ল্যাঙ্গুয়েজই সেট করে নিতে পারি। যার যেটা ভালো লাগে সেটা বা যেটাতে কমফোর্ট ফিল করেন সেটাতে আপনি সেট করতে পারেন। তবে ইংরেজিটাই বেটার, কারণ আপনার ইনফরমেশন প্রত্যেকটাই ইংরেজিতে দিতে হবে। তো চলুন কিভাবে ভিসার অ্যাপ্লিকেশনটি করব সেই জিনিসটা আমরা দেখে নেই। একদম শুরু থেকে শেষ অবধি পর্যন্ত প্রত্যেকটা স্টেপে আপনাদেরকে করার চেষ্টা করব বা বুঝিয়ে বলার চেষ্টা করব। তো চলুন দেখে আসি কিভাবে ভিসার অ্যাপ্লিকেশনটি করতে হবে। এর পূর্বে আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকছে। আর নতুন নতুন ভিডিওর আপডেট চাইলে অবশ্যই বেল বাটনটি প্রেস করবেন। তো আমরা প্রথমে এই ওয়েবসাইটটিতে আসার পরে দেখুন এখানে দুইটি জিনিস রয়েছে। একটি হলো অনলাইন ভিসা অ্যাপ্লিকেশন, লিঙ্কটি রয়েছে, এবং আরেকটি রয়েছে ভিসা প্রসেসিং ফি পেমেন্ট। এই পেমেন্টের বিষয় নিয়ে আমরা আরেকটি ভিডিও দেখব। আমরা এখন চলে যাচ্ছি অনলাইন ভিসা অ্যাপ্লিকেশন এই অপশনটিতে। আমি রাইট বাটন ক্লিক করে নতুন একটি ট্যাব ওপেন করে নিচ্ছি। নিয়ে নেওয়ার পরে আমি ক্লিক করছি অনলাইন ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম এই অপশনটিতে। আপনি দেখুন এখানে কিন্তু একদম স্পষ্টভাবে লিখে দেয়া আছে। এখানে ক্লিক করার পর আমাকে একটা অন্য ওয়েবসাইটে নিয়ে যাবে বা অন্য গেটআপের একটা আসবে। এখন দেখুন আবারও সেই অ্যাডভান্স চাচ্ছে, লেখা আসছে ইওর কানেকশন ইজ নট প্রাইভেট। আমি এখানে এসে আবারও ক্লিক করছি মানে প্রসিড করার জন্য। এখন উপরে দেখুন লেখা রয়েছে ইন্ডিয়ান ভিসা -বাংলাদেশ.nic.in। এইখানে আসার পরে এখানে দেখুন একটা প্রথমে যে অপশনটি রয়েছে অনলাইন ভিসা অ্যাপ্লিকেশন, আমরা এই অপশনটিতে ক্লিক করব। অপশনটিতে ক্লিক করার পরে আমাকে নতুন আরেকটি উইন্ডো দিবে যেখানে আমার তথ্যগুলো পূরণ করতে শুরু করতে হবে। প্রথমে রয়েছে কান্ট্রি ইউ আর অ্যাপ্লাইং ফ্রম, মানে আপনি কোন দেশ থেকে অ্যাপ্লিকেশন করছেন। আমি বাংলাদেশ থেকে অ্যাপ্লিকেশন করছি। ইন্ডিয়ান মিশন, এখানে আমি মানে কোন আইভ্যাক সেন্টারে বা কোন ভিসা প্রসেসিং সেন্টারে জমা দেব সেই জিনিসটা দেখাচ্ছে। এখানে আমাদের দেশে ইন্ডিয়ান এম্বাসির বা ভিসার জন্য জমা নেয়ার চিটাগাং, ঢাকা, খুলনা, রাজশাহী এবং সিলেট মোট 5টি আইভ্যাক সেন্টার রয়েছে। আমরা যেহেতু ঢাকাতে রয়েছি আমরা ঢাকাটাকে সিলেক্ট করব। পরবর্তীতে রয়েছে ন্যাশনালিটি, আমি কোন দেশের নাগরিক। আমি অবশ্যই বাংলাদেশের নাগরিক, আমি এখানে বাংলাদেশটি সিলেক্ট করে দিচ্ছি। এরপরে জন্মদিন, ডেট অফ বার্থ, তাহলে আমার জন্মদিন আমি কিন্তু এই ফর্মটি একদম রাফলি ফিল আপ করছি আপনাদেরকে শুধু বোঝানোর জন্য কিভাবে প্রত্যেকটা স্টেজ মেনটেন করবেন। এখানের ইনফরমেশনগুলো কিন্তু কোনোটাই রাইট না, আমি আমার জায়গা থেকে আপনাদের বোঝানোর জন্য শুধুমাত্র ইনফরমেশনগুলো প্রোভাইড করছি। 1980 সালের 29শে অক্টোবর আমি জন্মগ্রহণ করেছি বা যার অ্যাপ্লিকেশনটি করছি তিনি জন্মগ্রহণ করেছেন। এরপরে রয়েছে ইমেল আইডি, এটা অপশনাল। আপনি মনে রাখবেন এখানে যে স্টার চিহ্নগুলো দেওয়া রয়েছে এই স্টার চিহ্নগুলো হচ্ছে ম্যান্ডেটরি ফিল্ড, এখানে অবশ্যই আপনাকে ফিল আপ করতে হবে। তো ইমেল অ্যাড্রেস দিলে আপনি দিতে পারেন, ইমেল অ্যাড্রেস না দিতে চাইলে আপনি নাও দিতে পারেন, এখানে কোনো ব্যারিয়ার নেই। এক্সপেক্টেড ডেট অফ অ্যারাইভাল, এই ডেটটি যখন আপনি ফিল আপ করবেন তখন আপনি মাথায় রাখবেন আপনি কি ভিসা নিচ্ছেন। যদি আপনি ট্যুরিস্ট ভিসা হয়ে থাকে তাহলে আপনি কবে যাবেন সেটার ডেট ফিক্স থাকবে। আর এটা যদি মেডিকেল ভিসার ক্ষেত্রে হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি যে হসপিটাল থেকে ইনভাইটেশন নিয়ে আসছেন সেই হসপিটালে একটি ডেট দেয়া রয়েছে
যে ডেটটি আপনি এইখানে ইনপুট করাবেন। অর্থাৎ আপনার যদি 20 অক্টোবর থাকে, আমি যেটা নিয়ে এসেছি সেটাতে 20 অক্টোবর রয়েছে, তো এইখানে আপনি তখন কি করবেন, আপনি 20 অক্টোবরই তো হসপিটালে পৌঁছাতে পারবেন না, তাহলে আপনি তা থেকে আরও 3 দিন আগায় দিতে পারেন। তাহলে আমি 18 তারিখে দিচ্ছি। এরপর ভিসা টাইপের মধ্যে যখন আমি ক্লিক করব, তখন দেখুন বিজনেস ভিসা, কনফারেন্স ভিসা, ডিপ্লোম্যাটিক ভিসা, ডাবল এন্ট্রি, এমপ্লয়মেন্ট ভিসা, এন্ট্রি ভিসা, ফিল্ম ভিসা, জার্নালিস্ট ভিসা, এখানে সবগুলো ভিসার আপনার নাম রয়েছে। তো আপনি আপনার প্রয়োজন অনুপাতে বা আপনি যে ভিসাটা নিতে যাচ্ছেন, যেমন ট্রানজিট ভিসা রয়েছে, স্টুডেন্ট ভিসা রয়েছে, ইউএন অফিসিয়াল ভিসা রয়েছে, তো আমরা কি করব, আমি মেডিকেল ভিসাটাকে আপনাকে দেখাচ্ছি যে মেডিকেল ভিসাটাতে আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন। আপনি যদি ট্যুরিস্ট হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এখান থেকে ট্যুরিস্ট অপশনটি সিলেক্ট করবেন। এখানে এই মুহূর্তে ট্যুরিস্টের অপশনটি দেয়া নেই, কারণ ট্যুরিস্ট ভিসা এই মুহূর্তে ইন্ডিয়ার জন্য বন্ধ রয়েছে। এখানে শুধুমাত্র এখন মেডিকেল ভিসার জন্য অ্যাপ্লাই করা যাচ্ছে, বা অন্য অন্য বিজনেস ভিসা বা ডিপ্লোম্যাটিক ভিসা এই ভিসাগুলোও রয়েছে, শুধুমাত্র ট্যুরিস্টটা এই মুহূর্তে বন্ধ আছে। তো আমরা মেডিকেল ভিসাতে ক্লিক করছি। এরপরে কিন্তু এখানে আরেকটি অপশন রয়েছে, পারপাস। এখন মেডিকেল ভিসা হলে যেটা হয়ে থাকে যে একজন পেশেন্ট যায়, তার সাথে একজন বা দুইজন অ্যাটেন্ডেন্ট যায়। তবে মনে রাখবেন যে কে অ্যাটেন্ডেন্ট হিসেবে দিবেন তার বয়স অবশ্যই 18 বছরের উপরে হতে হবে। আমি এখানে যেটা দিচ্ছি, এখানে দেখুন ক্লিক করার পরে দেখা যায় ফর পেশেন্ট আর ফর ফরেন নেশন কামিং অ্যাজ মেডিকেল অ্যাটেন্ডেন্ট। আপনি যদি অ্যাটেন্ডেন্ট হয়ে থাকেন তাহলে এই অপশনটিতে ক্লিক করবেন, আর আপনি যদি পেশেন্ট হয়ে থাকেন তাহলে এই অপশনটিতে ক্লিক করবেন। তাহলে অবশ্যই আপনাকে এখান থেকে চুজ করে দিতে হবে যে আপনি কোন ধরনের ভিসাটি চাচ্ছেন। তো আমি এখান থেকে দিচ্ছি অ্যাটেন্ডেন্ট ভিসা দিচ্ছি। এরপরে এখানে যে ক্যাপচার কোডটি রয়েছে, এই ক্যাপচার কোডটি আমি নিচে ইনপুট করব। এরপরে কন্টিনিউ, এই কন্টিনিউতে ক্লিক করার পর নতুন আরেকটি উইন্ডো আসবে এবং সেখানে আরও ইনফরমেশন চাইবে। সারনেম চাচ্ছে অ্যাজ শো ইন ইওর পাসপোর্ট, আপনার পাসপোর্টের যেভাবে লেখা রয়েছে ঠিক সেইভাবে আপনি আপনার সারনেমটা এখানে প্রবেশ করাবেন। এর পূর্বে একটা জিনিস বলে রাখি, এইখানে যে অ্যাপ্লিকেশন আইডিটি দেখাচ্ছে, এই অ্যাপ্লিকেশন আইডিটি আপনি কপি করে আপনার যে কোনো একটা স্থানে এটা সেভ করে রাখবেন, কারণ যদি ফর্ম পূরণ করার সময় আপনার কম্পিউটারটি কোনো কারণে বন্ধ হয়ে যায়, ইন্টারনেটের লাইন ডিসকানেক্ট হয়ে যায়, তাহলে আপনি যে পর্যন্ত ফর্মটি ফিল আপ করেছিলেন ঠিক এই আইডিটা দিয়ে আবার সেইখানটায় প্রবেশ করতে পারবেন। তাহলে আপনার ফর্মের যে পরিশ্রমটি, সেই পরিশ্রমটি লস হবে না। তাহলে সারনেম দিলাম করিম, আপনি এখানে ছোট হাতে লিখলেও অটোমেটিকলি তারা বড় নিয়ে নিবে। এখানে তারপর দিলাম আব্দুল করিম। এখানে তারপর দেখার রয়েছে এটা গিভ নেম, মানে প্রথম নেম। এটা হ্যাভ ইউ এভার চেঞ্জ ইউর নেম, যদি আপনি আপনার পাসপোর্টে কোনো নাম পরিবর্তন করে থাকেন, ইফ ইয়েস ক্লিক দ্য চেক বক্স অ্যান্ড গিভেন বিলো ডিটেলস। যদি হয় তাহলে এখানে আপনি যখন ক্লিক করবেন তখন কিন্তু আপনাকে প্রিভিয়াস নাম কি ছিল এবং বর্তমান নাম কি, এই জিনিসগুলো এখানে পূরণ করতে হবে। তো স্বাভাবিক ক্ষেত্রে পাসপোর্টটা করার সময় আমরা অবশ্যই সতর্কতা অবলম্বন করব যেন আমাদের পাসপোর্টের কোনো তথ্য পরিবর্তন করতে না হয়। এরপরে রয়েছে জেন্ডার মেল। তারপর ডেট অফ বার্থ কিন্তু প্রথমে দিয়েছিলেন, সেটা চলে এসেছে। এখন আসছে সিটি অফ বার্থ, আপনি কোন সিটিতে জন্মগ্রহণ করেছেন। আমি ঢাকা দিলাম। এরপরে কান্ট্রি দিচ্ছি বাংলাদেশ। তারপর আপনার সিটিজেনশিপ অর ন্যাশনাল আইডি কার্ড, যদি আপনাদের ন্যাশনাল আইডি এবং সিটিজেনশিপের কোনো কাগজ না থাকে সেক্ষেত্রে আপনারা বার্থ সার্টিফিকেটের নাম্বারটি এখানে প্রবেশ করাই দিবেন। আমি একটি নাম্বার এখানে প্রবেশ করাচ্ছি, এটা ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার হিসাবে আপনি ধরে নিতে পারেন। এরপর রয়েছে আপনি কোন ধর্মের মানুষ, সেই ধর্মটাকে আপনি চুজ করবেন। ভিজিবল আইডেন্টিফিকেশন মার্ক, মানে আপনাকে চেনার জন্য কোনো শরীরে কোনো মার্ক আছে কিনা, বা আপনার কোথাও দাগ বা কোনো কিছু রয়েছে কিনা যেটা দ্বারা আপনাকে সহজে খুঁজে বের করা বা মার্ক করা যাবে। যদি কিছু থাকে তাহলে এখানে লিখে দিবেন, আর যদি না থাকে তাহলে এখানে নীল লিখে দিবেন। এরপর আপনার এডুকেশনে এসে আপনি যে এডুকেশন রয়েছে, বিলো ম্যাট্রিকুলেশন মানে আন্ডার ম্যাট্রিক বা আন্ডার ম্যাট্রিক যেটা আমরা সহজে বলি, মানে এসএসসি ফেল, গ্র্যাজুয়েট, সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট, ইলিটারেট মানে একেবারে অশিক্ষিত, আবার হচ্ছে যদি বাচ্চাদের ক্ষেত্রে হয়ে থাকে যে না বিং মাইনর মানে নাবালক, এটা বোঝানোর জন্য। তো আমি এখানে দিচ্ছি পোস্ট গ্রাজুয়েট। এরপরে
ডু ইউ অ্যাকোয়ার ন্যাশনালিটি বাই বার্থ অর ন্যাচারালশিপ। তো আমি আসলে জন্মগতভাবে বাংলাদেশি, তাই এখানে বাই বার্থ দিচ্ছি। এইবার আসবে আপনার পাসপোর্টের ডিটেলস। আপনি মনে রাখবেন, আপনি যে নাম লিখছেন এবং পাসপোর্টের যে ইনফরমেশন দিচ্ছেন, এই ইনফরমেশন কোনোটাই যেন ভুল না হয়। এটা ভুল হলে পুরো অ্যাপ্লিকেশনটাই বাতিল। আর এর অন্য ইনফরমেশনে যদি একটুও পার্থক্য হয়ে থাকে, তাহলে 300 টাকা জরিমানা দিয়ে আপনি ফর্মটাকে এডিট করাতে পারবেন। আমি পাসপোর্টের নাম্বারটি দিচ্ছি। ডেট অফ ইস্যু, ঢাকা থেকে আমার পাসপোর্টটি করা হয়েছে। ইস্যু ডেট ধরেন আপনি এখন দিলেন যে আপনার সেপ্টেম্বরের 1 তারিখে ইস্যু হয়েছে, আপনার 2026 সালের আগস্টের 31 তারিখে আপনার মেয়াদটি শেষ হবে। এনি আদার ভ্যালিড পাসপোর্ট আর আইডেন্টিটি ক্লিয়ারিফিকেশন, যদি আপনার অন্য কোনো পাসপোর্ট থাকে, ধরেন বাংলাদেশের পাসপোর্টের বাইরে এক একজনের মানুষের 2-3টা সিটিজেনশিপও থাকে, তো সেক্ষেত্রে আপনি সেটা ফিল আপ করবেন। আর যদি না থাকে তাহলে অবশ্যই নো দিবেন। নো দেওয়ার পরে এখানে এই যে ইনফরমেশনগুলো দিলেন, প্রত্যেকটা ইনফরমেশন ক্রস চেক করবেন। যদিও এটা ফিল আপের আগ পর্যন্ত বা সাবমিট করার আগ পর্যন্ত এডিট করা যায়, তারপরেও আপনি এখানে প্রত্যেকটা ইনফরমেশন চেক করে রাখবেন। এরপর সেভ অ্যান্ড কন্টিনিউ। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পরে এবার আসছে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস। আমি প্রেজেন্ট অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি। এরপরে হচ্ছে সিটি বা টাউন ঢাকা, তারপর কান্ট্রি বাংলাদেশ, এখানে আপনি ক্লিক করে চুজ করে নেবেন। এরপর হচ্ছে ডিস্ট্রিক্ট ঢাকা, জিপ কোড যেটা আসবে আপনার সেই জিপ কোডটা বসিয়ে দিবেন। আর এখানে মোবাইল নাম্বারটি লিখবেন। মোবাইল নাম্বারটি যখন লিখবেন তখন সামনের জিরোটি বাদ দিয়ে লিখবেন, কারণ এখানে 10টি ডিজিট লেখার সুযোগ আছে। তো আমি মোবাইল নাম্বারটি 0 বাদ দিয়ে লিখছি। আমি যদি কোনো কারণে সামনে 0 দিতে যাই, দেখুন আর 0 নিবে না। আবার এখান থেকে যদি একটা ডিজিট আমি কেটে দেই, কেটে দিয়ে যদি দেখাই, দেখেন এখানে 0 নিচ্ছে, কিন্তু পরবর্তীতে আমি যদি আর কোনো ডিজিট চাপতে থাকি তাহলে সেটা নিবে না। অর্থাৎ প্রথমে আপনি 0টাকে বাদ দিয়ে দিবেন। এরপরে রয়েছে যদি আপনার সেম অ্যাড্রেস হয় প্রেজেন্ট এবং পার্মানেন্ট, তাহলে এখানে জাস্ট ক্লিক করে দিবেন। আমি ক্লিক করে দিচ্ছি, আমার দুইটা অ্যাড্রেসই সেম। এরপর ফাদার ডিটেলস এবং মাদার ডিটেলস, আপনি ফাদারের নাম এবং মাদারের নাম বা তাদের ডেট অফ প্লেসগুলো আপনাকে এখানে প্রোভাইড করতে হবে। তাই চলুন এই ইনফরমেশনগুলো আমরা প্রোভাইড করি। তা প্রথমেই আমরা নাম প্রবেশ করাচ্ছি, দিলাম। এরপরে হচ্ছে ন্যাশনালিটি বাংলাদেশি করে দিচ্ছি, বাংলাদেশি। এরপরে রয়েছে প্রিভিয়াস ন্যাশনালিটি, যদি কোনো প্রিভিয়াস ন্যাশনালিটি থাকে আপনার বাবার, তাহলে সেটা দিতে হবে। প্লেস অফ বার্থ ঢাকা, তারপরে কান্ট্রি অফ বার্থ বাংলাদেশি। এবার মাদার্স নেম দিব। মাদার্স নেমের এখানে অপশনটি ফিল আপ করবো, ধরেন রহিমা বেগম। এরপর ন্যাশনালিটি যেটা থাকবে অবশ্যই বাংলাদেশি হলে বাংলাদেশি, অন্য কোনো দেশ হলে সেটা দিবেন। আমি আমারটা এখানে ফিল আপ করছি। এরপরে রয়েছে কান্ট্রি, এরপরে রয়েছে অ্যাপ্লিকেন্টস ম্যারিটাল স্ট্যাটাস, অর্থাৎ যার নামে অ্যাপ্লিকেশনটি করছি তিনি বিবাহিত না অবিবাহিত। আমরা এখানে যদি ম্যারিড দেই তাহলে এখানে স্পাউসের ইনফরমেশন চাইবে, আর যদি এখানে সিঙ্গেল দেই তাহলে এই ইনফরমেশনগুলো চাইবে না। আপনি যদি ম্যারিড হয়ে থাকেন তাহলে অবশ্যই স্পাউসের ইনফরমেশন প্রোভাইড করবেন, কারণ আপনার পাসপোর্টে যদি আপনার স্পাউসের ইনফরমেশন থাকে এবং এখানে যদি আপনার না থাকে, তাহলে অবশ্যই কিন্তু এটা একটি চোখে পড়ার মতো অপরাধ। সুতরাং আপনি যদি স্পাউস থাকে বা আপনি ম্যারিড হয়ে থাকেন তাহলে অবশ্যই তার ইনফরমেশনটা প্রোভাইড করবেন। আমি এখান থেকে সিঙ্গেল দিয়ে দিচ্ছি। ওয়ার ইয়োর গ্র্যান্ডফাদার অ্যান্ড মাদার পাকিস্তান নেশনস অর বিলং টু পাকিস্তান হেল্ড এরিয়া, মানে আপনার নানা নানি বা দাদা দাদির মধ্যে কেউ কি পাকিস্তানের জাতীয়তা রয়েছে কিনা, যদি থেকে থাকে তাহলে এখানে আপনার তার ডিটেলসটা দিতে বলেছে। যেহেতু নেই তাহলে আমি নো দিচ্ছি। প্রফেশনাল অ্যাপ্লিকেশন, এখানে হচ্ছে আপনি কি করেন তার ডিটেলসটি চাচ্ছে।
তো এই জায়গাতে ক্লিক করার পরে আপনাকে ডিটেলসটা আসবে। এখন প্রশ্ন হচ্ছে আপনি যদি কিছু করে থাকেন তাহলে তো আপনি সেটা দিচ্ছেন, আর যদি কিছু না করে থাকেন তাহলে আপনি এখান থেকে আনএমপ্লয়মেন্ট একটা কথা রয়েছে যে আনএমপ্লয়েড, এইটাকে সিলেক্ট করে দিবেন। তো আনএমপ্লয়েড সিলেক্ট করার পরে কিন্তু আর এখানে বিজনেস ইনফরমেশন বা অন্য ইনফরমেশন আসবে না। তো আমি যেহেতু প্রাইভেট জব করি তাহলে আমি আপনাকে এখানে প্রাইভেট জবটি সিলেক্ট করে দিচ্ছি। কোম্পানির নাম ধরুন ABC, ডেজিগনেশন XYZ, এরিয়া WR। এরপরে সেই কোম্পানির ফোন নাম্বারটি প্রবেশ করাবেন। তারপরে রয়েছে আর ওয়ার ইউ ইন এ মিলিটারি, সেমি মিলিটারি, পুলিশ বা সিকিউরিটি অর্গানাইজেশন। আপনি যদি এই মিলিটারি বা সেমি মিলিটারি বা পুলিশের কেউ হয়ে থাকেন তাহলে তা আপনার সেই ডিটেলসগুলো দিবেন, আর না হলে এখানে নো দিবেন। দেওয়ার পরে আবার এই সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। সেভ অ্যান্ড কন্টিনিউ। এইবার আসছে হচ্ছে আপনার মেডিকেলের ইনফরমেশন, কারণ আপনি কিন্তু মেডিকেল ওই জায়গাতে মেডিকেল সিলেক্ট করেছিলেন, যার ফলে আপনি বাংলাদেশ থেকে যে হসপিটালে দেখিয়েছেন সেই হসপিটালের ইনফরমেশন লাগবে এক। দ্বিতীয়ত হচ্ছে আপনি যে হসপিটালে চিকিৎসার জন্য যাবেন সেই হসপিটালের ইনফরমেশনগুলো এখানে দিতে হবে। তাহলে প্রথমে আমি বাংলাদেশের হসপিটালের ইনফরমেশনটি দিয়ে নিব। তাহলে আমি আপনাকে এখানে দিচ্ছি ঢাকা মেডিকেল কলেজ, অ্যাড্রেস ঢাকা, ডক্টর নেম থাকলে দিবেন, এটা ম্যান্ডেটরি না। এরপরে হচ্ছে আমি এনেছি ইনভাইটেশন এনেছি, এরকম একটা ইনভাইটেশন আপনাদেরকে দিবে যেখানে আপনার অ্যাটেন্ডেন্ট থাকবে এবং পেশেন্টের নাম থাকবে এবং তাদের পাসপোর্ট নাম্বার সহ থাকবে। এই ইনভাইটেশনটা আমি নিয়ে এসেছি, এই ইনভাইটেশনটা দিয়েই আসলে ভিসা প্রসেস করব। যার ফলে তো এখানে দেখুন লেখা রয়েছে কিন্তু আমি 20 তারিখে ডাক্তারের সঙ্গে দেখা করব, তার থেকে আমি সেই অনুপাতে ভিসার জন্য যে প্রসেসগুলো করা দরকার সেই প্রসেসগুলো এখানে করব। তো আমি কি করছি তাহলে এইখানের অনুপাতে এইখানে যে ইনফরমেশনগুলো রয়েছে, যেমন নারায়ণা হৃদয়ালা লিমিটেড, আমি এইভাবেই আসলে লিখব। LTD আমি সংক্ষেপে লিখছি। আর অ্যাড্রেসটা হচ্ছে ব্রহ্মেশ্বর। আমি যেভাবে লেখাগুলো রয়েছে আপনি সেভাবে ফিল আপ করবেন। ইলনেসটা কি প্রবলেমের জন্য বেসিক্যালি যাওয়া হচ্ছে, কার্ডিওলজি। এইবার আসে যে আপনি ভিসার মেয়াদ কত দিনের জন্য নিতে চান। তা আপনি এখানে 12 মাস বা তারও বেশি লিখে দিতে পারেন, বাট আপনি অতিরিক্ত দিবেন না, 12 মাস পর্যন্ত সর্বোচ্চ দিতে পারেন। আর এখানে নম্বর অফ এন্ট্রিসের জায়গায় অবশ্যই মাল্টিপল দিবেন। মাল্টিপল দিলে কি হবে যে আপনি এই 12 মাসের মধ্যে বা আপনাকে যে ভিসাটা দিবে সেই ভিসার মধ্যে আপনি কয়েকবার মুভ করতে পারবেন, যতবার আপনাকে মুভ করার সুযোগ দিবে। পোর্ট অ্যারাইভাল ইন ইন্ডিয়া, আপনার এখানে এক্সপায়ারি ডেট কিন্তু অটোমেটিক্যালি চলে আসে। এখন আপনি কোন পোর্ট দিয়ে আপনি যাবেন, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। আপনি মনে রাখবেন আপনার জন্য ট্রেন এবং হচ্ছে প্লেন, এই দুইটি হচ্ছে কমন। এর বাইরে আপনাকে বাই রোডটাকে সিলেক্ট করতে হবে যদি বাই রোডে যেতে চান। তাহলে আমি এখান থেকে বাই রোড, যেমন গেদেটা হচ্ছে আমাদের দেশে দর্শনা, ওই দেশের জন্য হচ্ছে গেদে, এবং বাই রোড হরিদাসপুর আমাদের জন্য হলো বেনাপোল, ওই দেশের জন্য হলো হরিদাসপুর। আমি হরিদাসপুর সিলেক্ট করছি। এক্সপেক্টেড পোর্ট অফ এক্সিট ফ্রম ইন্ডিয়া, মানে আপনি কোন পোর্ট দিয়ে প্রবাবলি বেরোতে পারেন। তো আমি যেহেতু যে পোর্ট দিয়ে যাচ্ছি ঠিক সেই পোর্ট দিয়েই ব্যাক করব, এরকম একটা চিন্তা করে, তাহলে আমি সেটা হরিদাসপুর সেট করে দিচ্ছি। আচ্ছা, এরপরে হচ্ছে প্রিভিয়াস ভিসা কারেন্টলি ভ্যালিড ভিসা ডিটেলস। যদি আপনার বর্তমানে কোনো ভিসা থাকে সেই ভিসার ডিটেলসটি এখানে প্রোভাইড করবেন, যদি না থেকে থাকে তাহলে নোতে ক্লিক করবেন। এরপরে হচ্ছে হ্যাজ পারমিশন টু ভিজিট টু এক্সটেন্ড স্টে ইন ইন্ডিয়া প্রিভিয়াসলি হ্যাভ রিফিউজড, মানে আপনার পূর্বে কোনো ভিসা এক্সটেন্ড করেছিলেন কিনা বা সেই ভিসাটার জন্য ইন্ডিয়ান এম্বাসি আপনাকে রিফিউজ করেছেন কিনা, এমন কোনো কিছু যদি থেকে থাকে তাহলে তার ডিটেলস দিবেন, না হলে নো দিয়ে দিবেন।
এরপরে রয়েছে আদার্স ভিজিট ইন লাস্ট 10 ইয়ার্স। আপনি যদি আপনার পাসপোর্ট দিয়ে আরও কোনো কোনো কান্ট্রিতে আপনি ভিজিট করতে পারেন বা ভিজিট করে থাকেন, তাহলে আপনি এখানে সেই ভিজিটের দেশগুলোর নাম লিখবেন এবং এক একটা দেশের নাম লেখার পরে তারপরে কমা দিয়ে যাবেন, যাতে করে পরবর্তী সেপারেট লিস্টকে বোঝানো হয়। আর যদি না থেকে থাকে এখানে লিখবেন না। সার্ক কান্ট্রি ভিজিট ডিটেলস। হ্যাভ ইউ ভিজিট সার্ক কান্ট্রি এক্সেপ্ট ইউর ওন কান্ট্রি ডিউরিং লাস্ট 3 ইয়ার্স। 3 বছরের মধ্যে সার্কভুক্ত কোনো দেশে আপনি ভিজিট করেছেন কিনা, যদি করে থাকেন তাহলে ইয়েস দিবেন, আর না করে থাকলে নো দিবেন। এরপর রেফারেন্স। ইন্ডিয়ার একজন রেফারেন্স লাগবে এবং বাংলাদেশের একজন রেফারেন্স লাগবে। ওই দেশে আপনি কোথায় বা কার কাছে যাবেন বা কাকে সঙ্গে খুঁজলে আপনাকে পাওয়া যাবে সেই বিষয়টি। তো এইখানে বেসিক্যালি যদি আপনার পরিচিত কেউ না থাকে, তাহলে আপনি যে হোটেলটিতে যে উঠবেন বা যে হোটেলটার অ্যাড্রেস রয়েছে আপনার কাছে, সেই হোটেলের ইনফরমেশনগুলো এখানে প্রোভাইড করতে পারেন। তো আমি এখানে লিখলাম যে চেতন গেস্ট হাউস, অ্যাড্রেস বোম্মাশ্বর। আচ্ছা, ফোন নাম্বারটি আমি দিয়ে দিচ্ছি একটি নাম্বার। এরপরে রয়েছে বাংলাদেশের কারো যদি নাম থেকে থাকে বা বাংলাদেশের পরিচিত যিনি আছেন, সেটা আপনার বাবা মা আত্মীয় বা নন আত্মীয় যে কেউ হতে পারে। তো আমি লিখে দিলাম যে মিস্টার এক্স আমার রেফারেন্স, আর তার অ্যাড্রেসও ঢাকা, তার ফোন নাম্বার 12345678 এটা দেওয়ার পরে আমি আবারও সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। ক্লিক করার পরে আমাকে নতুনভাবে দেখানো হবে। এখানে রয়েছে ইন্টার অ্যালফাবেট স্পেস। আচ্ছা, রেফারেন্স নেম। আচ্ছা, এইখানে হচ্ছে আমাকে এই ডটটা দেওয়া যাবে না, ডটটার জন্য আমাকে ধরেছে। এরপর আমি হচ্ছে আবারও সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করেছি। এরপর হচ্ছে ছবি আপলোড করতে হবে। এখন এই ছবিটা বেসিক্যালি হচ্ছে আপনাকে হতে হবে 350 বাই 350 পিক্সেলের হতে হবে। সুতরাং আপনাকে এখানে 350 বাই 350 পিক্সেলে ছবিটা করতে হবে এবং এটার মিনিমাম সাইজ হবে 10 কেবি এবং সর্বোচ্চ সাইজ হবে 1 এমবি এবং এটার ফরম্যাট হতে হবে জেপিইজি এই ফরম্যাটে। তো আমরা ছবিটাকে আপলোড করি। ছবিটাকে আপলোড করার জন্য এখানে চুজ ফাইলে ক্লিক করব। তো আমি ফাইলটাকে রেখেছি ডেস্কটপে একটি ফোল্ডারে। আমার এইটা হচ্ছে বেসিক্যালি ছবি হিসাবে আমি ট্রিট করে রেখেছি। এরপর আপলোড ফটোতে ক্লিক করব। ফটোতে ক্লিক করার পর এইখানে আপনার ছবিটি দেখাবে। ছবিটা দেখালে আপনি আপনার মতো করে ঠিক করে নেবেন যেটুকু দেখানো দরকার। এখান থেকে অ্যাডজাস্ট করা কিন্তু খুবই সহজ। এইখানে ধরলেই মাউস পয়েন্টার এটা অ্যারো আসবে এবং এখানে সেট করে নেওয়ার পর ক্রপ অ্যান্ড সেভে ক্লিক করব। ক্রপ অ্যান্ড সেভে ক্লিক করার পরে আমাকে এখানে ছবিটি দেখাচ্ছে। এরপর সেভ অ্যান্ড কন্টিনিউতে আবারও ক্লিক করব। এরপর হচ্ছে আপনি যে হোটেলে থাকবেন সেই হোটেলের ইনফরমেশনটি চাচ্ছে। তো আমরা হোটেলের ইনফরমেশনটি দিয়ে দিচ্ছি। এখানে অ্যাড্রেসটা দেব, তারপর এটা কোন স্টেটে, অ্যাড্রেসের এরপর ডিস্ট্রিক্ট কোনটা, এটা হলো ব্যাঙ্গালোর। ইমেল অ্যাড্রেস থাকলে দিবেন, না থাকলে মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন। এটা আপনার যে মোবাইল নাম্বারটি থাকবে, এটা কিন্তু বাংলাদেশের একটা মোবাইল নাম্বার, আপনার ওই হোটেলের যে নাম্বারটি থাকবে সেই নাম্বারটি প্রোভাইড করবেন। এরপর কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর পুরো ফর্মটা আপনার সামনে আসবে। এখানের প্রত্যেকটা জিনিস খুব সময় নিয়ে ধীরে সুস্থে আপনি পড়ে দেখবেন। যদি কোনো কারণে দেখেন যে কোনো জায়গাতে আপনার ভুল মনে হয়েছে, এই যে মডিফাইতে ক্লিক করলে আপনি সেখানে যেতে পারবেন, গিয়ে ওটাকে এডিট করতে পারবেন। আর যদি ঠিক থেকে থাকে তাহলে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। এই মডিফাই জায়গাতে ক্লিক করলে আপনি এডিট করতে পারবেন, আর ভেরিফাই অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলে এটা সাবমিট হয়ে যাবে, আর এডিট করার কোনো অপশন থাকবে না। তো আমরা যদি ইনফরমেশনগুলো ঠিক থাকে তাহলে কি করব, ভেরিফাই অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। এরপরে হচ্ছে প্রিন্ট ফর্ম। এই ফর্মটিতে আমি প্রিন্ট দিব। এই ফর্মটি প্রিন্ট দেওয়ার পরে আমি এটাকে ডেস্কটপে সেভ করে নিচ্ছি। সেভ করে নেওয়ার পরে আমি ফর্মটাকে একটু ওপেন করি। আমি কিছু জিনিস আপনাকে দেখানোর চেষ্টা করছি।
এবং যেটা আমি প্রবলেমে পড়েছিলাম সেই প্রবলেমটা সলভ করার জন্য এইখানে দেখুন আপনার এই যে ছবিটা দেখাচ্ছে ঠিক 2x2 সাইজের সেম ছবি কিন্তু এখানে থাকতে হবে, দুটি ছবি সেম হতে হবে। এটা একটা প্রথম ইনস্ট্রাকশন। দ্বিতীয়ত হচ্ছে দেখুন এইখানে একটা বারকোড আছে, অবশ্যই আপনি যখন প্রিন্ট দিবেন তখন আপনার প্রিন্টারে যেন এই বারকোডটি আসে, আদারওয়াইজ আপনাকে তারা ফেরত পাঠাবে এবং নতুন করে এই ফর্মটি আবারও প্রিন্ট করে নিয়ে যেতে বলবে। অতএব আপনি যখন যাবেন তখন অবশ্যই এটা ফিল আপ করে বা সুন্দর করে প্রিন্ট করে নেবেন যেন বারকোডটি দেখা যায়। এই হচ্ছে বেসিক্যালি ফর্ম পূরণ করা। আর এরপরে কি কি ডকুমেন্টস লাগে, সেই ডকুমেন্টসগুলো কিভাবে সাজাবেন সেই বিষয় নিয়ে আমি নতুন আরেকটি ভিডিও তৈরি করছি। আশা করি পরবর্তী ভিডিওতে আপনারা এই ইনফরমেশনগুলো পেয়ে যাবেন, কি কি ডকুমেন্টস কিভাবে সাজাবেন এবং কত টাকা ফি দিতে হবে, ফি দেওয়ার পদ্ধতিগুলো কি। তো এ ছিল বেসিক্যালি ভিসা অ্যাপ্লিকেশন করার জন্য অনলাইনের প্রসিডিউর। নতুন কোনো বিষয় নিয়ে আবারও দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন।